আমি জন্মগত প্রবাসী হইব। আমি জানি একজন প্রবাসীর কতটা কষ্ট। প্রবাস জীবনে খাওয়ার কষ্ট, রান্না-বান্নার কষ্ট, পরিশ্রমের কষ্ট সব মিলিয়ে অসাধারণ একটা কষ্টে তারা থাকে। কেউ তো প্রবাসে টাকার জন্য সারাটা জীবনে কাটিয়ে দেয়। কেউ ২-৪ বছর পরে আসে ২-১ মাসের জন্য। আবার সেই মনের দুঃখ নিয়ে চলে যেতে হয় বিদেশে। আমি একজন জন্মগত প্রবাসী বউ। আমি জানি একজন প্রবাসী বউয়েরও অনেক বেশি লাঞ্ছনা সহ্য করতে হয়। সেও অতটা সুখে থাকে না। তার পরিবারের কথা শুনতে হয়, আশেপাশের মানুষের কথা শুনতে হয়, শাশুড়ি ননসের কথা শুনতে হয়। টাকা টাকার হিসাবটা সঠিকভাবে সবাইকে দিতে হয়। বাজারে গেলে গুলো এই বউটা হাসব্যান্ড নাই, অনেক বেশি বাজারে যায়। কেন সে বাজারে যাবে? সে তো ঘরে থাকতে পারবে। আমি বুঝি না একটা বউ যদি প্রবাসী বউ যদি ঘরে থাকে তাকে বাজারটা কে করে দিবে? তার সন্তান অসুস্থ হয়েছে, তার সন্তানকে কে ওষুধ এনে দেবে? তার অনেক বেশি প্রয়োজন বাজারে যাওয়ার। সে কি তার এই প্রয়োজনগুলো কে মিটিয়ে দিবে? না কেউ তাকে হেল্প করেছে? এটা নিয়ে অনেক কথা শুনতে হয়। কেন হেল্প করবে? তো সব মিলিয়ে বলব প্রবাসী বউ এবং প্রবাসী দুজনেরই অনেক বেশি কষ্ট। আর সব দিক থেকে লাঞ্ছিত হতে হয়। আর সব দিক থেকে কথা শুনতে হয়। তো যাক আজ অনেকদিন পরে আমি আমার স্পেশাল মানুষটার জন্য রান্না করতেছি। তার যে রান্নাগুলো পছন্দ আমি ঠিক সেই রান্নাগুলো করারই চেষ্টা করতেছিলাম। আর এখন বাজে রাত্রের ২টা। সেই ২টা বাজে আমি সব রান্না কষিয়ে রাখবো। সবগুলো আমি রান্না একদম কমপ্লিট করব না। কারণ সকালবেলা যেহেতু উনি আসবে সেহেতু আমি এখনই হাফ রান্না করে রেখে দেবো। তারপর সকালে এগুলো সম্পূর্ণ কমপ্লিট করব। আমি আজকে রান্না করতেছি কার্প মাছ ভুনা। তারপরে দিয়ে কার্প মাছটা ওনার অনেক বেশি প্রিয়। ডিম দিয়ে অনেক বেশি মরিচ দিয়ে ভুনা করাটা। তারপরে এখানে মাটির নিচের আলুটা রান্না করতেছি। মাটির নিচের আলুটা আমি সবসময় একটু পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখি। তারপর এটা ধুয়ে রান্না করে যেন ওই যে লাসা ভাবটা চলে যায়। তারপরে দিয়ে চিংড়ি দিয়ে করলা ভাজি করেছি, ভর্তা করেছি আর হাঁস রান্না করব। সবকিছু মিলে আমি ওনার পছন্দের যে খাবারগুলো ওগুলোই রান্না করার ট্রাই করেছি। এখানে আমার আলুটা প্রায় কষে গিয়েছে। এখানে আমি এভাবেই রেখে দিব। তারপরে আমি সকালবেলা কমপ্লিট করব। যেহেতু আমার সকালবেলা সময় নেই, আমি আবার ওনাকে অনেক বছর পরে, অনেক বছর না জীবনের ফার্স্ট রিসিভ করতে যাব। আমি কখনো কোনো মানুষকে রিসিভ করা আর বিদায় দেওয়া এই জিনিসগুলো আসলে আমার কাছে কখনোই পছন্দ নয়। তারপরেও সবার রিকোয়েস্টে আমার যেতেই হচ্ছে। কারণ রিসিভ করতে আমার কেমন যেন একটা আনইজি লাগে। আর বিদায় দিতে সেটা তো ভীষণ কষ্টের। বিদায় দিতেও আমি পারি না। আমার এই জিনিসটা আমি নিতেই পারি না। আমি তাই এগুলো থেকে দূরে থাকি। কিন্তু কি করার যদি সবার রিকোয়েস্ট হয়, হাসব্যান্ড চায় তাহলে অবশ্যই যেতে হবে। তা আমার একটু নার্ভাসও ফিল হচ্ছিল কিভাবে যাব। তারপরেও সবকিছু রেডি করেছি যাওয়ার জন্য। এখানে আমি ২টা হাঁসে রান্না করব যেহেতু আমরা পরিবারের সবাই একসাথে খাই। যেদিনে আমার হাসব্যান্ড আসে সেদিনে আমরা একসাথে সবাই মিলে খাই। হাঁসগুলো আমি একটু চুলায় ছেঁকা দিয়ে নিলাম যেটা আমরা নিজেরা নিজেদের বাসায় বলি। কারণ হাঁস যদি একটু চুলায় পোড়া দিয়ে রান্না করা হয় ভীষণ টেস্টি হয়। তারপর হয়ে গেল সকালবেলা, পরের দিন সকালবেলা আমরা সবাই রেডি হয়ে সেজেগুজে গাড়ি করে চলে আসলাম। আমরা গাড়িতে ওঠার আগে শুনেছি উনি নেমে গিয়েছে মানে ল্যান্ড করেছে। কিন্তু কি করব আমরা তো একটু বুঝেছিলাম যে আগের মতোই হয়তো বিমানবন্দরের অবস্থা নাকি না এখন নাকি বিমানবন্দরের অবস্থা অনেক বেশি ভালো হয়ে গেছে। হাসব্যান্ডের মুখে যেটা শুনেছিলাম খুব সুন্দর ব্যবস্থা। তারপরে সেবাটাও খুব ভালো। তো ওনারা খুব ভালোভাবে তাড়াতাড়ি করে নেমে গিয়েছে এবং কি ভিতরে সবগুলো কাজে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। এখানে গাড়ির ভিতরে আমার বোনের ছেলেটা এত বেশি দুষ্টামি করতেছে আর খুব মিষ্টি মিষ্টি কথা বলতেছিল। খুবই ভালো লাগছে। কিন্তু ঢাকা শহরের জ্যাম সেটা কি কখনো যায়? উনি এসে পড়েছিল ১০টা ৪৫-এ কিন্তু আমরা যেতে যেতে বেজেছে প্রায় ১২টা ১২:৩০। আর এখানে জ্যামের কারণে আমরা আটকে গিয়েছিলাম। আমি বাইরে থেকে আমি গাড়িটা দেখলাম যে জ্যামে বসে আছি কিন্তু আকাশটা এত সুন্দর লাগতেছে আর অত্যন্ত নীল রৌদ্রোজ্জ্বল আকাশ। খুবই ভালো লাগলো আমার রাস্তাগুলো তাই একটু ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। কি করব আর বসে, বসে এখন জ্যামের মধ্যে কোনো কিছুই করার নাই। বোনের ছেলেটা অনেক বেশি অস্থির হয়ে গেছে। সে গাড়িতে আর বসতেই চাচ্ছে না। যেহেতু একটা দুষ্টু বাচ্চা সেহেতু ও চাচ্ছে যে ও নেমে যাবে। ও নেমে হেঁটে, হেঁটে যাবে। আমার ভাইয়ের মেয়েটাও গাড়িতে চড়তে পারে না। সেখানেও আরেক একটা অবস্থা। অনেকক্ষণ পরে জ্যাম ছাড়লো প্রায় ০.৫ ঘন্টা ১ ঘন্টা পরে জ্যাম ছাড়লো। তারপরে ভাইয়াটাও অনেক ভালো ছিল। খুব দ্রুত গাড়ি চালিয়ে আমরা চলে গেলাম। আমার কাছে খুবই ভালো লাগলো। অনেক বছর পরে আমি বিমানবন্দরের অবস্থাটা দেখলাম। খুবই সুন্দর পরিবেশ আমাদের বাংলাদেশের বিমানবন্দরের অবস্থা। আর কি বলবো দেখতে অসাধারণ লাগতেছিল। আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছিলাম। ভিতরে ঢুকতে আমার কাছে খুবই আনইজি বোধ হচ্ছিল যে আমি হঠাৎ করে কিভাবে ওনার সামনে তাকাবো। কারণ আমাদের তো একটাই অবস্থা যে প্রত্যেকবারে আসি প্রত্যেকবারে মনে হচ্ছে যে নতুন করে মানে মানুষটাকে দেখি। সবকিছু মিলিয়ে খুবই আনইজি ফিল হচ্ছিল যে তারপরে তো আমি নিজেকে একটু মানিয়ে নিলাম। আমি ওদেরকে বললাম যে তোমরা আগে যাও, গিয়ে ওনাকে রিসিভ করো তারপরে আমি যাবো। কারণ আমি তো আবার অন্যদের মতো পারবো না ফুল দিতে বা রিসিভ করতে। এটা আমার পক্ষে কখনোই রাস্তাঘাটে সম্ভবই না। সরি আমি অন্যদেরকে এখানে ক্রিটিসাইজও করতেছি না। কারণ সবাই যা চায় এখানে ব্যক্তিগত ব্যাপার। তারপরে আমরা চাইছিলাম যে একটা ফুলের তোড়া কিনেছিলাম যে ওনাকে দিব। কিন্তু আমাকে সময় যখন ছিল তখন আমরা ওনাকে খুঁজেই পাচ্ছিলাম না। অনেকক্ষণ ওনাকে খোঁজাখুঁজি করলাম, খুঁজে পাচ্ছিলাম না। আমরা ভাইয়া আমাদেরকে নামিয়ে দিল ২ নাম্বার টার্মিনালে। উনি ছিল ১ নাম্বার টার্মিনালে।
আমরা খুঁজতে খুঁজতে যেহেতু অনেক বছর যাই না সেহেতু অনেক কিছু বুঝতেছি না। তারপরে অবশেষে আমার ভাইয়ের মেয়েটাই সবার এখন ওকে দেখলো, ওরা অনেক উৎফুল্ল, আমার মেয়ে অনেক উৎফুল্ল, বাবাকে দেখলো খুবই খুশি ওরা সবাই। কি বলবো, অসাধারণ একটা ভালো লাগা আসলে, মানে মানুষকে অনেকদিন পরে দেখা, রিসিভ করা, সব মিলিয়ে অসম্ভব একটা ভালো লাগা কাজ করতেছিল, যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, তাও যতটুকু পারছি একটু একটু আমার ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে ফুলের তোড়া ঠিকই কিনলাম, কিন্তু ওইটা দিল কি আমার ভাইয়ের ছেলেটা, আমার পক্ষে কখনোই ওইটা ওনাকে দেওয়াটা পসিবল হচ্ছিল না, অনেক ট্রাই করলাম যে আমি নিজেই দিব, কিন্তু না, মানে কি বলবো, একটা নাজেহাল অবস্থা। তারপরে আমরা ওখানে বেশিক্ষণ স্টে করি নাই, কারণ আমাদের গাড়িটাও দাঁড়াতে চাইছিল না। আমরা পরে খুব দ্রুত ওখান থেকে চলে আসলাম বাসায়। বাসায় তো আসার পরে সবার অসাধারণ একটা আনন্দ, ভালো লাগা, আর তার মানে সন্তানের খুশি, সব মিলিয়ে মনে হচ্ছে যে অনেক বছর পরে, মানে কি বলবো, আসলে প্রবাসীদের কাছে ঈদ লাগে না, যেদিন একজন প্রবাসী আসে সবার সাথে দেখা করে, তার সন্তান দেখে, মা দেখে, বিশেষ করে ওনার মাকে এবার উনি দেখেন, ওনার মনটা এমনিতেই অনেক আপসেট। তারপরেও বললাম যে পরিবার সবাইকে দেখে, সেদিনই মনে হয় যে আমাদের ঈদ। সেদিনের ভিডিও রাত্রে আর করতে পারিনি, সবাই খাওয়া-দাওয়া করেছি একসাথে, খুবই মজা হয়েছে। পরের দিন সকালবেলা কি, কি রান্না করলাম আর কি, কি খেলাম সবাই মিলে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। পরের দিন সকালবেলা ছিল ভর্তা, তারপরে সেই করলা ভাজি, আর এখানে ছিল সালাডটা খুব সুন্দর করে সাজানো, আর গরুর মাংস ভুনা, আর একদমই গরম গরম ভাত। যেহেতু উনি হঠাৎ করে এসেছে প্রায় 2 বছর পরে, সেহেতু আমি তৈলাক্তযুক্ত খাবারটা 2-1 দিন একদমই কম দিতে চাচ্ছিলাম। তাও যেহেতু মানে মনে না, তারপর আমি একটু মাংস ভুনা করলাম, তাও তেল কম দিয়ে, আর সালাদ রাখলাম অনেক বেশি, উনি সালাদটা পছন্দ করে এটার জন্য। তারপরে খুব সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া করি, এটাই ছিল দুপুরের খাবার। খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম জুতা কেনার জন্য। আমি এমন একটা মানুষ যে আমি ওনার জন্য কিছুই কিনলাম না, উনি অনেক অবাক হলো যে কেন কিনলাম না। সত্যিকার অর্থে কি আমি এতটাই বেশি ব্যস্ত থাকি যে আমি সময় করে যে কিনতে যাবো সেটাই পারলাম না। তারপরে বিকেলে গেলাম ওনাকে নিয়ে মার্কেটে জুতো কেনার জন্য, এবং ওনার যা যা কিনতে হয় সেগুলো কেনার জন্য। তো আমি প্রত্যেকের কাছেই বলবো, প্রবাসীদের কষ্ট শুধু প্রবাসীরাই বুঝবে। যদি কোনো প্রবাসী আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই আমার কষ্টগুলো বুঝবে। তো আজকের জন্য ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।